আইএমএফ এর সাথে নতুন ঋণ চুক্তি নিয়ে চলছে আলোচনা। দর কষাকষির সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দেশে কাজের সুযোগ না থাকায় পাচার হচ্ছে মেধা। জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিশ্বজুড়ে ডেটা সেন্টারে বাড়ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। প্রথাগত বিনিয়োগে নেমেছে বড় ধরনের ধস। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। পুরনো শর্তের সাথে মিল হয়নি বর্তমান সরকারের, তাই নতুন করে আলোচনার টেবিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেওয়া ঋণ। আগের বেশ কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও এবার নানা খাতে নতুন করে দর কষাকষির সুযোগ রয়েছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আর্থিক দুরবস্থা কাটাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ সহায়তা চায়, যার অনুমোদন মিলে 2023 সালে। পরে অন্তর্বর্তী সরকারের সময় তা বাড়িয়ে করা হয় $5.5 বিলিয়ন। এই ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে $3.64 বিলিয়ন। তবে গেল নভেম্বর থেকে আলোচনা চালিয়ে গেলেও ছাড় হয়নি বাকি $1.86 বিলিয়ন। তাই এই কর্মসূচিটি বাতিল করে নতুন ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। 3 বছর মেয়াদী এই ঋণ কর্মসূচির আওতায় $3 থেকে $4.5 বিলিয়ন পর্যন্ত সহায়তার আশা করছে বাংলাদেশ। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। এই উদ্দেশ্যে দাতা সংস্থাটির একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। IMF এর নতুন এই ঋণ চুক্তির শর্তের মধ্যে রয়েছে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবকাঠামো পরিবর্তন, ব্যাংক খাতের সুশাসন এবং রাজস্ব নীতি সংস্কারের বিষয়। খুব হার্ডকোর, দ্যাট ইজ খুব কঠিন শর্ত, যে শর্ত কমপ্লাই করতে গেলে নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বা জনগণের বিপক্ষে চলে যায় কোনো সিদ্ধান্ত। নির্বাচিত সরকার সেই বিষয়গুলো থেকে সেই ধরনের শর্ত সাপেক্ষ ঋণ নেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ করবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এবার দেশের জন্য সহনীয় মাত্রায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভর্তুকি নিয়ে নতুন করে দর কষাকষির সুযোগ পাবে সরকার। যে সমস্ত শর্ত আসে, এখানে শর্তগুলো প্রতিপালন করা অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হলেও সরকার এই ঋণটা অ্যাভেইল করলে এবং তৎপরবর্তীতে শর্তসমূহ যৌক্তিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হলে আমার কাছে মনে হয় উন্নয়ন সহযোগী IMF এর সাথে সরকারের যে দীর্ঘমেয়াদী সম্পর্ক সেটা আরও ঘনিষ্ঠতর হবে। প্রতিনিধি দলটির সফর শেষে ওয়াশিংটনে মূল্যায়ন প্রতিবেদন জমা দিবে এবং সেখানে সম্মতি মিললেই আগামী অক্টোবর-নভেম্বরে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দেশে কাজের সুযোগ নেই বলে মেধা পাচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দক্ষতা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্টার্টআপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন 4 তরুণ। সরকার প্রধান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপের জন্য সরকার অর্থ সহায়তা দেবে। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও সহায়তা করা হবে। এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। সরকার চেষ্টা করছে পরিবর্তনের জন্য। চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক অনেক অভিনন্দন। এর আগে 7টি নির্বাচিত স্টার্টআপকে অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সমন্বিত প্ল্যাটফর্ম। বিনিয়োগ ও রপ্তানিমুখী পরিবেশ নিশ্চিতে চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবার চালু হচ্ছে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল। এতে বিনিয়োগকারীরা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি, পণ্য প্রক্রিয়াজাতকরণ সহ পুনঃরপ্তানির সুযোগ পাবে। সাজ্জাদুল হকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিনিয়োগে আকর্ষণ এবং রপ্তানি বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চলের কথা ভাবছে সরকার। আন্তর্জাতিক মানদণ্ড রেখে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠেছে আধুনিক এ বাণিজ্য অঞ্চল। খাত সংশ্লিষ্টদের আশা, এতে বাড়বে বিদেশি বিনিয়োগ, শক্তিশালী হবে দেশীয় শিল্প, বাড়বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা। চলতি অর্থবছরের বাজেটে অঞ্চলটির জন্য রাখা হয়েছে বিশেষ শুল্কমুক্ত সুবিধা, যেখানে শুল্ক ছাড়াই আমদানি করা যাবে কাঁচামাল ও যন্ত্রাংশ। সুযোগ থাকবে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও পুনর্মোড়কীকরণেরও। ওই র মেটেরিয়ালসগুলো যদি বাংলাদেশে উৎপাদন হয় তাহলে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের ডোমেস্টিক যারা প্রডিউসার্স। কারণ আপনি শুল্কমুক্ত যদি বিদেশিটা আনতে পারেন, ইউজুয়ালি বিদেশিটা শুরুর দিকে বেটার কোয়ালিটি হয়। এমন বিনিয়োগ বান্ধব উদ্যোগে বড় সুবিধাভোগী হবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এতে এলসি জটিলতা ছাড়াই মিলবে বিদেশি কাঁচামাল, কমবে পণ্য উৎপাদনের সময়, বাড়বে বৈশ্বিক বাজারে সহজেই প্রবেশের সুযোগ। এসএমইরা তাদের জন্য এটা একটা সুযোগ টু সেভ দেয়ার কস্ট অ্যান্ড টু সেভ টাইম। কিন্তু ফাইন্যান্সিং, এসএমই ফাইন্যান্সিং বরাবরই একটা চ্যালেঞ্জ। শুরুতে ওদেরকে কেউ চেনে না, কোনো ট্র্যাক রেকর্ড নেই, বড় অ্যামাউন্ট কেউ লোন দিতে চায় না। এবং মানে এসএমই খাতে আরেকটা বড় সমস্যা হচ্ছে ফেলিওর রেট ইজ ভেরি হাই, কারণ এসএমই থেকেই কিন্তু কোম্পানিগুলো বড় হয়। আন্তর্জাতিক মানের এ মুক্ত বাণিজ্য অঞ্চল যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের টেকসই অর্থনৈতিক উত্তরণে অন্যতম প্রধান হাতিয়ার হবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টি ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বন্যার কারণে ঢাকার বাজারগুলোতে সবজি, মাছ ও মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। রোদ ওঠার পরও সবজি ও কাঁচামরিচের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাজারের প্রভাব রয়ে গেছে বলে জানান বিক্রেতারা। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সবজির দাম। মান ও আকার ভেদে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে কাঁচামরিচ, বেগুন, টমেটোর দামের সেঞ্চুরি বিপাকে ফেলেছে ক্রেতাদের। মানভেদে পেঁপের দাম কেজি প্রতি 50 টাকা এবং চালকুমড়া প্রতিটি 20 টাকায় বিক্রি হচ্ছে। লাল শাকের আটি 10 টাকা এবং পুঁই শাকের আটি 15 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম কেজিতে 5 টাকা বেড়ে 25 টাকায় পৌঁছেছে। লাউ বিক্রি হচ্ছে 50 টাকায়। বেগুন নিছি, পেঁপে নিছি, পুদিনা পাতা নিছি। বেগুন 120 টাকা, পেঁপে 60 টাকা করে। তরকারির তো অনেক দাম, কোনো কিছু কমতি নাই। সবজির যে উৎপাদন সংকট, এটার সরাসরি প্রভাব কিন্তু ক্রেতার ঘাড়ে ফলে। প্লাস এর কারণে হচ্ছে প্রত্যেকটা সবজির দাম কেজিতে 20-30 টাকা, কোনো ক্ষেত্রে 50-60 টাকা বাড়ছে। চড়া মাছের বাজার, মুরগির বাজারেও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 160 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে বাজার ভেদে 170 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম 340 থেকে 360 টাকা, লেয়ার 320 থেকে 340 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 620 থেকে 650 টাকা কেজি। কয়েকদিনের বৃষ্টির কারণে মালামাল ঠিক মতো আসতে পারছে না, এটা একটা সমস্যা। এবং বেচাকেনাও খুব একটা ভালো যাচ্ছে না। বর্তমানে ব্রয়লার মুরগি হচ্ছে 180 টাকা খুচরা বিক্রি করতেছে। বাজার মনিটরিং আসলেও হয় না সরকার থেকে, কারণ যদি মনিটরিং হইতো তাহলে দাম একই রকম থাকতো। কার্যকর বাজার মনিটরিং না হলে সাধারণের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশে উত্তরণ শুধু মর্যাদা পরিবর্তনের বিষয় নয়, বরং অর্থনীতি, বাণিজ্য, অর্থায়ন ও জলবায়ুর ঝুঁকি মোকাবেলার বড় চ্যালেঞ্জ। তাই উত্তরণ প্রক্রিয়া যেন টেকসই ও বাধাহীন হয়,
সেজন্য আন্তর্জাতিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানান এলডিসি গ্রুপের সদস্যরা। উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বিশ্বের 14টি স্বল্পোন্নত দেশ। তবে উত্তরণের পর শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার আশঙ্কায় দেশগুলো এখনই চাইছে একটি মসৃণ ও টেকসই রূপান্তর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের উচ্চ পর্যায়ের অধিবেশনে উঠে আসে এ সকল দিক। স্বল্প সুদে পর্যাপ্ত অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ ও ডিজিটাল বৈষম্য কমাতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয় বাংলাদেশ। Stronger international cooperation is needed to bridge digital and technological divides through enhanced technology transfer, capacity building and digital transformation, enabling LDCs to harness innovation and accelerate sustainable development. এ সময় স্বল্পোন্নত দেশগুলো ঋণের বাড়তি বোঝা, রাজস্ব সক্ষমতা কমে যাওয়া সহ সাশ্রয়ী অর্থায়নে সীমিত সুযোগের চ্যালেঞ্জ যাতে মোকাবেলা করতে পারে সে বিষয়ে চাওয়া হয় দিক নির্দেশনা। Through investment in clean energy and resilient infrastructure. Fourth, the international community should preserve and expand market access for LDCs by reversing protectionist trends and ensuring transparent, simplified and development-friendly rules of origin. অপ্রত্যাশিত রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত পরিস্থিতির কারণে ইতোমধ্যে বাংলাদেশ ও নেপাল উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি পর্ব 2029 সালের নভেম্বর পর্যন্ত 3 বছর বাড়ানোর আবেদন করেছে। সাজ্জাদুল হক, চ্যানেল 24। চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের লজিস্টিক্স হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সেই লক্ষ্যে বিভিন্ন দেশের বিনিয়োগকে স্বাগত জানায় বাংলাদেশ। এসব কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। As I said, the bond goes back a long time, and with the building of RSGT, the port, the logistical hub of Chittagong will grow from strength to strength in the future. বিশ্ব অর্থনীতির বিনিয়োগ মানচিত্রে সনাতন অবকাঠামো বা জ্বালানি খাতের চেয়ে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্র এখন ডিজিটাল সক্ষমতা। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে ডেটা সেন্টার খাতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বেড়েছে। বিশ্ব বিনিয়োগের নতুন গন্তব্য ডেটা সেন্টার। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট বলছে এ খাতে গ্রিনফিল্ড, এফডিআই এবং আন্তর্জাতিক প্রকল্প অর্থায়ন বেড়েছে রেকর্ড 235 বিলিয়ন মার্কিন ডলার। নতুন দেশে নতুন শিল্প স্থাপনের এই বিশাল প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতির মেরুকরণকে স্পষ্ট করে তুলছে। পরিসংখ্যান বলছে ডেটা সেন্টারের অভাবনীয় সাফল্যের কাছে ম্লান হয়েছে অন্য সব খাত। এই সময়ে তেল ও গ্যাস খাতে বিনিয়োগ বেড়েছে মাত্র 38 বিলিয়ন ডলার। প্রযুক্তির প্রাণভোমরা হিসেবে পরিচিত সেমিকন্ডাক্টর খাতেও প্রবৃদ্ধি মাত্র 13 বিলিয়ন ডলার। ডিজিটাল খাতের এই জয় জয়কারের বিপরীতে উদ্বেগের চিত্র প্রথাগত বিনিয়োগে। বড় ধরনের ধস নেমেছে বৈশ্বিক অবকাঠামো ও শিল্প খাতে। এই দুই খাতের প্রতিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে 55 বিলিয়ন ডলার করে। পরিবেশ বান্ধব জ্বালানির স্বপ্ন দেখা নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগ কমেছে 37 বিলিয়ন ডলার। কমেছে আবাসন খাতে 31 বিলিয়ন এবং বিরল খনিজে 5 বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে ভার্চুয়াল সক্ষমতা বৃদ্ধির দৌড়ে যারা এগিয়ে থাকবে, আগামীর বিশ্ব অর্থনীতি থাকবে তাদেরই নিয়ন্ত্রণে। ইফতেখার আলম, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজনে এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।